বলবে আমি কি তাকে এভাবে ছেড়ে দিব? আমি কেন ডিলিট করব? সেই ভিডিও আমি মোবাইল ধরছি না। আমাদেরকে একদম ওপেনলি লাইভে এসে হুমকি দিছে আমার হাজবেন্ডকে। না কোনো স্যালারি দেন, স্যালারি দিলে স্যালারিগুলো কোথায় বলো তো? আমি চোখেই দেখলাম না। তাদের এক মুখে দেখবেন কয়েক রকমের কথা। মূলত হচ্ছে এইগুলো থেকে আসলে হতে হতে আজকে এই পর্যায়ে চলে জিনিসটা এসেছে। যখন হইলো তো আমার বাসা থেকে বললো যে তুমি অ্যাকশন নাও। তো আমরা প্রথমে ভাবছি যে অ্যাকশন নিব, পরে ভাবলাম যে ইয়াসিন যেহেতু ছোট, তো বাসার বাকিরাও বললো যে ঠিক আছে তাহলে আপাতত যেহেতু মোটামুটি এই জিনিসটা থামছে তুমি আর কিছু বইলো না, জিনিসটা এভাবেই থাকুক। তো আমরা আর অ্যাকশনে যাই নাই, ও যেগুলো বলছে ওর ফেসবুক লাইভে তো ওইভাবেই থাকলো। তো যখন ওই যে সেম কাজটা ওরা আবার শুরু করলো আবার ওই মিরপুরে, তখন আমাদের উদ্দেশ্য ছিল যে একসাথে হয়ে ওদের ঠান্ডা মাথায় মিউচুয়াল করবো যে তুমি তোমাদের মধ্যে থাকো, দরকার এমন কাদা ছোড়াছুড়ি করলে হয়তো বা তোমার দিনগুলো খারাপ যাবে, আমাদের দিনগুলো খারাপ যাবে, মানুষ তোমাকে খারাপ বলবে, আমাদেরও খারাপ বলবে। তার 1 উইক আগেই, মানে এই যে ঈদের কিছুদিন পরেই রাকিবকে তার একটা গ্রুপের মধ্যে বলে কি ছাপরি, বস্তি, মানে আরো অনেক বাজে ভাষায় কথা আমি একটু বলি, যেখানে ইয়াসিন একটা কথা বলছিল যে আপনাদের এখান থেকে চলে যাওয়ার পর যা হয়েছে সে এবং মিথিলা একটা ইউটিউব চ্যানেল খুলেছে, তারা তাদের মতো আর্নিং করার ট্রাই করছিল, কিন্তু তার একটা অভিযোগ মিথিলা ইয়াসিনের যে আপনারা হচ্ছে তাদের টিম সেটা তো নেই, এবং একই সঙ্গে তারা যে একটু আর্নিং করছিল ইউটিউব চ্যানেল দিয়ে, ফেসবুক পেজ দিয়ে, সে আর্নিং সোর্সগুলো আপনি বন্ধ করে দিচ্ছিলেন। এটা সে একটা বলেছে যে কপিরাইট মেরেছেন, তারা আর্নিং বন্ধ করে দিয়েছেন। এই কারণে তারা আরো বেশি ক্ষিপ্ত হয়েছে যে আমি তো কিছু করে খেতে হবে, কিছু ইনকাম করতে হবে, এটা একটা তারা বলেছে আমাদেরকে। তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে অনেকবার। ইউটিউবের একটা নিয়ম আছে যে আপনার চ্যানেলে যে ভিডিওটা থাকবে সেই চ্যানেলের ভিডিও যদি আমি অন্য চ্যানেলে পোস্ট করি হয়তো বা দুজনের চ্যানেলে সমস্যা হতে পারে, কারণ ডাবল ভিডিও হলে। তো অলরেডি আমাদের 2-3টা চ্যানেলে সমস্যা হয়েছে, ওর চ্যানেল হয়েছে, জীবনের চ্যানেল হয়েছে, ওদের আর্নিং কিন্তু হয় না ইউটিউব দিয়ে। আচ্ছা আচ্ছা। তো এখন 2-1 দিনে সর্ট আউট করছি আমরা, এতদিন 3 মাস ওদের আর্নিং ছিল না। তো ইয়াসিনকে বলা হয় যে ইয়াসিন, আমি বলি নাই, আমার যে ও যে কোম্পানি আন্ডারে ছিল সেই কোম্পানি থেকে ফোন দেওয়া বলা হয় যে ইয়াসিন এরকম তুমি কন্টেন্টগুলো ডিলিট করে দাও, যেগুলো রাকিব ভাইয়ের চ্যানেলের ভিডিওগুলো তুমি আপলোড করছো ওগুলো ডিলিট করে দাও। ও বলে কি যে না আমি কেন ডিলিট করব? সেই ভিডিও আমি মোবাইল ধরছি না, আমি ক্যামেরা শ্যুট করে দিছি না, এই ভিডিও আমার। তো আমাদের ওই কোম্পানি থেকে বললো তোমাকে কি তারা এটার জন্য পে করে না, স্যালারি দেয় নাই? বলছে না কোনো স্যালারি দেয় না, স্যালারি দিলে স্যালারিগুলো কোথায় বলো তো? আমি চোখেই দেখলাম না। আমার কথা হচ্ছে আমার কাছে তো প্রতি মাসে যে স্যালারি দিতাম সেটা ডকুমেন্টস আছে, তার পাশাপাশি তাদের কয়েকটা ভিডিওতে দেখবেন কিন্তু তারা বলছে আমি তাদের একটা স্যালারি দিতাম। তো আমি যদি স্যালারি না দিতাম তাদের মুখে এই কথাটা কীভাবে আসলো? তাদের এক মুখে দেখবেন কয়েক রকমের কথা। তো তারা কন্টেন্টগুলো ডিলিট করলো না, একের পর এক এরকম করে যাচ্ছিলো মিথ্যাচার। তো আমার কথা হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে সে এত বাজে বাজে কথা বলবে, আমি কি তাকে এভাবে ছেড়ে দিব? মানে আসলে তখন থেকেই আরো বেশি এটা হয়েছে, এবং এই জন্য আপনি তার চ্যানেলের বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়েছেন। আমি একটা অ্যাকশন নিয়েছি যাতে সে আইসা পরিবারের সাথে একটা মিউচুয়ালে আসে বা সরি বলে বা যেভাবে হোক, তাহলে আমি তার স্ট্রাইকগুলো ব্যাক নিয়ে নিব। বাট সে এটা না করে সে আরো বাজে বাজে ভাষায় আমাদেরকে একদম ওপেনলি লাইভে এসে হুমকি দিছে আমার হাজবেন্ডকে। এটা তো লাইভ দেখছেন, লাইভের পাশাপাশি আমাদের আত্মীয় স্বজনদেরও ফোন দিয়ে গালাগালি করতেছিল, যে জায়গায় মিউচুয়াল করবে, মিউচুয়াল না করে আরো গালাগালি করতেছিল। ঠিক আছে, এখন আমি একটু বলতে চাই, কারণ অনেক কথা বলেন, আসলে অনেক কথা হয়ে যায়। এখন তো মামলাও হয়ে গেছে, আপনারাও আসামি হয়েছেন, আমি যদি বলতে পারি, এবং আপনাকেও আসামি করা হয়েছে আগের একটি মামলায়। তো এখন তো এটা বড় হয়ে যাচ্ছে, সলিউশন কোথায় আসলে আপনাদের পক্ষ থেকে? এখন আমি যেটা বলি, ইয়াসিন আমার নামে বর্তমানে একটা মিথ্যা অভিযোগ করেছে, মামলা না, মিথ্যা অভিযোগটা কি? সে বলছে আমি নাকি তার চ্যানেলে ফেক স্ট্রাইক মারছি। আমি তার চ্যানেলে কোনো ফেক স্ট্রাইক দিই না, আমি তাকে লিগ্যাল স্ট্রাইক দিছি। ইউটিউব এতটা বোকা না, আমি যদি কাউকে ফেক স্ট্রাইক দিই, ফেক স্ট্রাইকের কারণে কি তার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে? তাহলে তো আমার চ্যানেল একটু পরপরই সাসপেন্ড হইতো। আপনার মতে কি ইউটিউব কি এতটাই বোকা? আচ্ছা ঠিক আছে, এখন হয় কি আসলে যে বড় তার উপরে আসলে দোষটা একটু বেশি আসে, যেহেতু আপনার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার এবং আপনাকে অনেকেই চিনে, হয়তো এই জন্য আপনার কাঁধে দোষের পাল্লাটাও বেশি আসে, কারণ আপনার বিরুদ্ধে অভিযোগ আরও আছে। আপনি যদি অনুমতি দেন আমি একটা ছোট্ট ক্লিপস আপনাকে দেখাতে পারি। আমাদের কাছে একটা ভিডিও এসেছে আপনার এখানে, সেটা বলা হচ্ছে এরকম যে মানে যখনই কেউ আপনার টিম থেকে চলে যায় বা সমস্যা হয়, তখনই হচ্ছে আপনি হয়তো বা তাদেরকে একটু টর্চার করবেন সামথিং কিছু, একটা কিছু ক্লিপস আমাদের কাছে এসেছে, আমাদের সময় টিভির কাছে। এখানে পুরো ভিডিওটা নেই, তবে এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসলে এখানে এটা হচ্ছে আরো 2 থেকে 3 বছর আগের একটা ক্লিপ। জি, এই ধরনের অভিযোগ আপনি দেখবেন যারা আমার টিম ছেড়ে গেছে তাদেরকে আমি বের করেছি, দেখে তারা নিজের থেকে গেছে, আর তারা যাওয়ার পর তারা সোশ্যাল মিডিয়ায় কি করে আপনারা জাস্ট দেখবেন। আমি কিন্তু তারা আমার টিম থেকে যাওয়ার পর কিন্তু আমি তাদের ব্যাপারে তেমন কথা বলি না বা আমি চুপ থাকি, বাট তারা যাওয়ার পর 1 দিন পর 2 দিন পর সব জায়গায় যায়, যে আমার নাম নিয়ে উল্টাপাল্টা কাজ করে। আর আপনি যে ক্লিপটা দেখেন এটা কিন্তু অনেক আগের, কারণ সে আমার ফ্যামিলি নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আপনার ফ্যামিলি উল্টাপাল্টা কথা বললে আপনি তো একটু রাগ হবেন। আচ্ছা, সেটা হচ্ছে যে অনেকেই তো মানে আপনি যেহেতু বাংলাদেশে অনেক সবচেয়ে বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, প্রায় 1 কোটি 44 লাখ সাবস্ক্রাইবার, আরও অনেকেই আছে, কিন্তু মানে সবার মধ্যে একটা কেন জানি আপনাকে নিয়ে খুব রাগ আছে যে আপনার সঙ্গে আসলে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের যেরকম একটা বন্ডিং আছে সে তুলনায় আপনার সঙ্গে দূরত্ব।
অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে আপনার কোনো কথাবার্তা নেই এমনকি না আচ্ছা, এমন নাকি আমি- হয় যে দেখা হলে নাকি আপনি কথা বলেন না না, আমি- আপনারা দূরে চলে যান আমি একটা ভাব নিয়ে অ্যাটিটিউড নিয়ে থাকেন এইটা যদি একটু ক্লিয়ার করতেন প্রথমত বলি আমার সামনাসামনি কিন্তু কারোর সাথে তেমন দেখা হয় না, কারণ আমি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার কন্টেন্টগুলো দেখবেন আমি সবসময় আমার ফ্যামিলির সাথে থাকি, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করি, যতটুকু সময় পাই আমি কন্টেন্টের পিছনে সময় দিই। আর আমি একটু মানুষের সাথে একটু কম বেশি দেখবেন যে আমার অত ফ্রেন্ড সার্কেল নাই, আমি খুব কম, তো বাইরের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমার ওইভাবে কমিউনিকেশন হয় নাই, এর জন্য ওদের সাথে আমার ওরকম বন্ডিং নাই। আর আমি যে বন্ডিং করব ওই রাস্তাটা আমার তারা রাখে নাই, কারণ আপনার ব্যাপারে যদি কেউ উল্টাপাল্টা বলে তখন আর আপনার ইচ্ছা হবে না যে আমি তার সাথে কথা বলি, যেহেতু সেই পার্সনটা আপনাকে পছন্দ করতেছে না। তো এই কারণে আমার সাথে অন্যদের ওইভাবে কথা হয়নি। এখন আমার সাবস্ক্রাইবার, তো এটা সাবস্ক্রাইবার জিনিসটা এটা তো মানুষের ভালোবাসা, অনেক ইউটিউবারই তো আছে ঠিক না, এখন তাদের মধ্যে যদি মানুষ আমাকে একটু বেশি পছন্দ করে এটা তো আর আমার ফল্ট না, আর আমি তো কাউকে জোর করে সাবস্ক্রাইব করাতে পারবো না। এখন মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে সাবস্ক্রাইব করে, এতটুকুই। আর একটু এটাই শেষ প্রশ্ন হ্যাঁ। আচ্ছা সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট বেশিরভাগ একটু ছোটরা বেশি দেখে জি। ফেলে দেখে বেশিরভাগই অনেকে বলছে যে এমন কিছু কন্টেন্ট মাঝে মধ্যে আপনারা বানান যেগুলো আসলে ছোটদের সঙ্গে যায় না, ছোটরা কি শিখছে আচ্ছা, তো এটা নিয়ে আপনি কিছু বলবেন? আমি প্রথমত বলি আমার কন্টেন্ট সবাই দেখে, শুধুমাত্র যে ছোটরা দেখে সেটা না, ছোট বাবুরা দেখে, ছোট বাবুর বাবা মা দেখে, বোন দেখে, ভাই দেখে, দাদা দাদা দাদি দেখে, দেখে। কারণ সবার সাথে তো আমাদের বাইরে গেলে দেখা হয়, কমিউনিকেশন হয়, তো সেভাবেই সব ফ্যান বেস আমাদের দেখে, যে কারণে আমাদের গ্রোথটা সবচেয়ে বেশি হয়েছে। আর আমরা সবসময় ট্রাই করি যে আমাদের এমন কোনো কন্টেন্ট আমরা বানাবো না যেটা দ্বারা ছোট বাচ্চারা ভুল শিখবে বা ভুল করবে। হয়তো বা মানুষ মাত্রই ভুল, আমাদের এমন কোনো কন্টেন্ট থাকতে পারে যে যার কারণে দু একটা ভুল মেসেজ যেতে পারে, বাট আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের ওই মিস্টেকটা না হয়। আগে যেরকম আমরা ধরেন শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাতাম, এখন কিন্তু আমরা শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি না, আমরা চ্যালেঞ্জ ভিডিওর পাশাপাশি ট্যুর করতেছি, ওয়ার্ল্ড ট্যুর না দিচ্ছি। একটা বিষয় আমার কাছে যেটা বয়সের সাথে সাথে অনেক কিছু এমনিতে অটো চেঞ্জ জি, হয়ে জি, যায়, জি, জি। নরমালি চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা জিনিস দেখবেন, বাংলাদেশে যত ইউটিউবার আছে তাদের মধ্যে কিন্তু আমাদের এইজটাই সবচেয়ে কম। অনেক আড্ডা দিয়েছি, অনেক মানে ঝড় তুফান নিয়ে কথা বলেছি, এবার একটু ক্যারিয়ার নিয়ে চলে আসি। জি, জি। রাকিব হোসেন বাংলা মানে ইউটিউবিং শুরু করলেন কবে থেকে আপনি মূলত? আমি ইউটিউবিং ক্যারিয়ার শুরু করছি অলমোস্ট 6 বছর চলতেছে। 6 বছর হয়ে গেছে, 6 অর্থাৎ বছর। 2018 সালের দিকে। জি, জি, জি। আমার কাছে কেন জানি মনে হয় যে আপনার শেষের দিকে সাবস্ক্রাইবার খুব দ্রুত গতিতে বেড়েছে, এবং এটা নিয়ে আবার অনেকে সন্দেহ আছে যে কিভাবে এত সাবস্ক্রাইবার হলো। না এটা নিয়ে কিন্তু আমি কথা শুনেছি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, লাস্টের অনেকেই দিকে যে বলে। খুব দ্রুত গতিতে সাবস্ক্রাইবার বলে, এটা নিয়ে অনেকে সন্দেহ আছে যে রাকিবের সাবস্ক্রাইবার এত দ্রুত আসলে কিভাবে বাড়ছে, এখানে কি অন্য কিছু আছে নাকি? আমি বলি, আপনি যদি আমার আগের কাজ করার মাত্রা আর এখনের কাজ করার মাত্রা দেখেন তাহলে আকাশ পাতাল পার্থক্য। আগে আমি মাসে একটা দুইটা ভিডিও আপলোড করতাম, বাট এখন আমি চেষ্টা করি কি একটু বেশি অ্যাক্টিভ থাকি। আর আগে ধরেন মাসে একটা দুইটা দিতাম, বাট এখন মাসে এমন হয়েছে আমি 5টা 6টা 10টা ভিডিও আমি বানাই ফেলি। আচ্ছা মানে যত বেশি কন্টেন্ট হয় তত সাবস্ক্রাইবার রেটটা বাড়ে। হ্যাঁ, ডে বাই ডে মানুষ আমাকে দেখতেছে, আমার চ্যানেল বড় হচ্ছে। আগে ধরেন Attachment reach বাড়ে। আমার ধরেন আগে আমাকে 2 জন দেখে, এখন আমাকে 4 জন দেখে। তো এইভাবে ডে বাই ডে যখন আপনি 20 জন দেখবে তখন ওই 20 জন আপনাকে আরো 20 জনকে বলবে। তো এই কারণে আমার সাবস্ক্রাইবারটা ডে বাই ডে আরো বেশি বাড়তেছে। আর রিসেন্টলি দেখবেন যে অনেকে যখন আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় আমাকে নিয়ে অনেক সমালোচনা করে। তো এই সমালোচনার কারণে অনেকে ভাবে যে কে এই ছেলেটা, একটু দেখি, যারা আর কি চেনতো না। তো তারা যখন আমার চ্যানেলে গেছে তারাও আমার কন্টেন্ট পছন্দ করা শুরু করলো। তখন আমার 1 মাসের মধ্যে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার বাড়ে, অলমোস্ট 30 লাখ। 1 মাসে 30 লাখ অলমোস্ট। তো তার আমি মানে হচ্ছে মাঝে মধ্যে সমালোচনা আসলে পজিটিভ হয়ে আসে না? যখন হ্যাঁ, এটাই মনে হচ্ছে। তো যখন তারা আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে তখন মানুষ যাচ্ছে যে আসলে দেখি ও কি করতেছে, যাওয়ার পর দেখছে যে না আসলে ওরা যা বলছে তো মিথ্যা বলছে, এই ছেলেটা তো আসলে ভালো কাজ করতেছে, তো আমরা একে সাবস্ক্রাইব করে দিই। আচ্ছা আপনাদের সঙ্গে অনেক আড্ডা দিলাম, শেষমেশ যদি আপনাদের ভক্তদের উদ্দেশ্যে, আপনাদের লাভার্স আছে, হেটার্স আছে, সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে চাইলে বলতে পারেন। কে আগে বলবেন? লেডিস ফার্স্ট। আচ্ছা আপনি আগে বলেন। সেটা হচ্ছে আমার বাবাকে নিয়ে আমি বলবো। আমার বাবা সিএনজি চালক হোক বা সে রিক্সা চালক হোক, শুধু আমার বাবা কেন, আমাদের বাংলাদেশে অনেকের বাবাই আছে যারা রিক্সা চালায় বা সিএনজি চালায়, তারা কি মানুষ না? তারা অবশ্যই মানুষ। তো কোনো মানুষকে এভাবে ছোট করে দেখাটা আমার মনে হয় না। পেশা দিয়ে কাউকে আসলে ছোট Judge করা করা উচিত উচিত না। সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমার ওয়াইফ, আমি ওকে বিয়ে করছি, তো ওর বাবা রিক্সা চালাক সেঞ্জেল, যেটা আমার ব্যাপার। ভক্তদের উদ্দেশ্যে যেটা বলবো আজকে আমরা আপনাদের জন্য এই জায়গায়, আর হেটার্সদের উদ্দেশ্যে যেটা বলবো যে আসলে আপনারা হেট করেন, সমস্যা নেই, আপনারা যাকে যত বেশি হেট করবেন করতে থাকেন, হেট দিতে থাকেন। আপনাদের এই হেট থেকেও আমরা শিক্ষা নিতে পারি। আসলে হেটার্স অনেক সময় অনেক ভুল ধরিয়ে দেয়, সেই ভুল থেকেও শিক্ষা নেওয়া যায়। আর আমরা ডে বাই ডে শিখছি, মানুষ মাত্রই ভুল। আমরাও চেষ্টা করবো যতটুকু ভুল না করে চলা যায়। অ্যান্ড আমার সবচেয়ে বড় যে আমার যে সমস্যাটা আমার মনে হচ্ছে যে আমার সাবস্ক্রাইবারটা মানুষ টার্গেট করে, যে ওর সাবস্ক্রাইবার 14 মিলিয়ন, ওকে টার্গেট করো। আমি যদি কোনো ভুল করে থাকি অ্যাজ এ পার্সন আপনি আমাকে বলতে পারেন, মানে কথায় কথায় ওর সাবস্ক্রাইবার এত, ওর সাবস্ক্রাইবার এত, এই জিনিসগুলো আমরা না টানি। ভুল হলে আপনি ডাইরেক্ট বলতে পারেন যে রাকিব এটা করছে, রাকিবের এই মিস্টেকটা। তো যাই হোক, আশা করি এই ভিডিওটার পর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা এখনও চাই
যে ইয়াসিন মিথিলা এভাবে অনলাইনে মিথ্যাচার না করুক, আর আমরা যদি অপরাধ করে থাকি তারা সেই অপরাধগুলো ওই যে আমাদের আইনের আওতায় নিয়ে আসুক। তারা তো বলতেছে যে আমাদের আইনের আওতায় নিয়ে আসবে, আমরাও চাই তারাও আইনের আওতায় আসুক, তারা কি করেছে তাদেরগুলোও আসুক। এতদিন আমি কোনো অ্যাকশন নেই নাই, আমি যতটুকু জানি সে আমার নামে একটা অলরেডি মিথ্যাচার করছে, যে আমাকে মিথ্যা স্ট্রাইকের মামলা দিচ্ছে, আমি সেটা লিগ্যাল অ্যাকশনে যাব, সমস্যা নেই। তো এতটুকুই, এখন দেখা যাক কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। ওকে রাকিব ভাই, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আর দর্শক থেকে বলতে চাই, দর্শক এতক্ষণ কথা বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসাইন এবং নুসরাত জাহান অন্তরার সঙ্গে। অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। শেষমেশ চাই শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক সবখানে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।